নমস্কার, আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমার দর্শকরা বহুদিন ধরে বারবার বলে আসছিলেন যে একটা ডায়েট চার্ট দিন, যেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া বা জীবনচর্যার নিয়ম। তা আমি চিন্তা করলাম দেওয়া যেতেই পারে। একটু অসুবিধা থাকে, কারণ হচ্ছে এই ডায়েট চার্ট পুরোটা বোঝার আগে একটা জিনিস আমাদের প্রত্যেকের বুঝে নেওয়া উচিত যে প্রতিটা জিনিসের কিন্তু সুফল আর কুফল এটা থাকে, এটা বুঝে নেবেন। 2 নম্বর, একই মাপ সবার জন্য ঠিক হয় না। তারপরে ডায়েট, এটা একটা ক্রিটিক্যাল জায়গা, কারণ মানুষের প্রকৃতি 3 ধরনের হয়: বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি। এবার বাত প্রকৃতির খাওয়া দাওয়া কিছুটা আলাদা ধরনের, পিত্ত প্রকৃতির খাওয়া দাওয়া কিছুটা অন্য ধরনের, আর কফ প্রকৃতির খাওয়া দাওয়া সেটা আর এক ধরনের। একই ধরনের সঙ্গে এছাড়াও আরো ধরন আছে, যেমন কারোর বাত আর কফ দুটো একসঙ্গে ব্যালেন্স বিগড়ে গেছে, তার জন্য এক ধরনের খাবার। যার পিত্ত আর বাত বিগড়ে গেছে, তার আর এক ধরনের খাবার। যার পিত্ত এবং কফ বিগড়ে গেছে, তার আর এক ধরনের খাবার। এরকম বহু বিশ্লেষণ খাবারের মধ্যে আছে, নিরাশ হবেন না। আমি আজকে আপনাদের যে খাবার চারটি দেব, এটা কিন্তু সবার জন্য কমন। একদম সূক্ষ্মভাবে যদি চার্ট নিতে হয়, সেটা কিন্তু ইউটিউবে হয় না, কারণ আপনার সমস্যা, আপনার প্রয়োজনীয়তা বোঝার পরে সেটা বলা যায়। তবে এটাও ঠিক, আমি যে চার্টটা বলবো সেই চার্টটা যদি ফলো করেন, আপনার ক্ষতি কিছু হবে না, উপকার তো অবশ্যই হবে। কিন্তু কতটা উপকার হবে সেটা বলতে পারবো না, কারণ আপনি ঠিক কতটা কি দরকার সেটা আমি বুঝতে পারছি না। তবে আমি একটা গড় চার্ট দিই। যারা আমার কাছে বারবার চেয়েছেন, আমি যদি চার্টটা না দিই তারা নিরাশ হবেন, তারা হয়তো ভাববেন আমি দিতে চাইছি না। দিতে চাইছি না, না দেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা থাকে। তাই অনেক চিন্তা করে আমি একটা ডায়েট চার্ট তৈরি করেছি সাধারণ মানুষের জন্য। বলতে পারেন সমস্ত সুস্থ এবং অসুস্থ মানুষের জন্য, তার প্রকৃতি যাই হোক, কফ, পিত্ত, বাত, যে ধরনের প্রকৃতি হতে পারে, সমস্ত প্রকৃতির মানুষই এই ডায়েটটি গ্রহণ করতে পারেন নিশ্চিন্তে। এটাতে কোনো ক্ষতি হওয়ার চান্স নাই। তাহলে চলুন শুরু করি। এস ডায়েট। এস ডায়েট অনেক রকম ভাবে ব্যবহার করতে পারেন। স্বাস্থ্য সমৃদ্ধির ডায়েট এটা বলতে পারেন, সোলার সাইনিক ডায়েট বলতে পারেন, অর্থাৎ সূর্য ও শরীরের ছন্দে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো আমরা সবাই করি, কিন্তু কেউ শরীরের ছন্দ আর সূর্যের সম্পর্ক এই দুটোর কথা মাথায় রাখে না। এই এসএস ডায়েট অর্থাৎ সোলার সাইনিক ডায়েট সূর্য এবং শরীরের যে ছন্দ, সেই ছন্দকে মাথায় রেখেই এসএস ডায়েটের সৃষ্টি। এটা স্বাস্থ্য সমৃদ্ধির নিজের ক্রিয়েশন। আপনারা ব্যবহার করে দেখুন এই ডায়েট আপনার জন্য কতটা উপকারী। সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের কিছু আগে। আপনি উঠে যেন দেখেন যে সূর্য উদয় হয়নি। শাস্ত্রে এক জায়গায় বলা আছে, সূর্য যেন কখন আপনাকে বিছানায় শুয়ে থাকতে না দেখে, তাহলে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যায়। তাহলে ব্রাহ্ম মুহূর্তে উঠুন, উঠেই সবার প্রথম ঈষৎ উষ্ণ জল খান। হ্যাঁ, ঈষৎ উষ্ণ জলে আপনি যে কোনো অ্যাসিডিক অ্যালকালাইন ফুড দিতে পারেন, যেমন লেবুর রস, আদার রস, মধু, এগুলো প্রয়োগ করতে পারেন। নিরাপদ, সবাই খেতে পারেন, কোনো টেনশন নেই। ঈষৎ উষ্ণ গরম জল পেট ভরে খাবেন মলাসনে বসে। তারপরে
আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, ফ্রেশ হন, পটি করুন, মুখ ফুল ধুয়ে নিন। এরপরে অবশ্যই সকালবেলা ও সবার প্রথম শরীরকে একটা অ্যালকালাইন ড্রিঙ্কস দিন। চা নয়, চা হচ্ছে অ্যাসিডিক ড্রিঙ্কস। যখনই চা বা চিনি বা দুধ পেটে গেল, সারাদিন আপনার গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের বীজ আপনি নিজে ফুটে দিলেন। অর্থাৎ সবার প্রথম আপনি অ্যালকালাইন ড্রিঙ্কস দিন, অর্থাৎ গ্রিন জুস হতে পারে, কোনো ভেজিটেবল জুস হতে পারে, সেটা আপনার চয়েস। আমলকির জুস হতে পারে, লাউয়ের জুস হতে পারে, চাল কুমড়োর জুস হতে পারে। অবশ্য লাউয়ের জুস কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে, লাউয়ের জুস করে ওর সঙ্গে গোলমরিচ গুলো অবশ্যই দেবেন। আর সবুজ পাতার জুস খেতে পারেন, নিরাপদ, গ্রিন ব্লাড যাকে বলে। এইভাবে গ্রিন জুস একটু আগে দিন, তারপরে 8 ঘন্টা 45 মিনিট গ্যাপ দিয়ে এবার আপনি চা খেতে পারেন, কিন্তু চিনি নয়। পৃথিবীর সেরা বিষের একটা বিষ হচ্ছে চিনি। চিনির বদলে আপনি গুড়া খান, গুড় খান, মিছরি খান, আপত্তি নেই, চিনিটা ছাড়ুন। চিনি আপনার অ্যাসিডিটি, ইনডাইজেশনের বড় একটা কারিগর। চা খাওয়া হয়ে গেল, এইবার এই যে ডায়েটটা বলবো, এই ডায়েটটা কিন্তু টিন এজের লোকেদের পক্ষে মোটেই সুইটেবল নয়, কারণ তারা হচ্ছে এখন গ্রোয়িং এজে রয়েছে, তাদের প্রচুর খাবার দরকার। তাদের ক্ষেত্রে খাবারটা অন্যরকম হবে। আমি বলছি আফটার 30 এজ, যাদের বৃদ্ধি কমে গেছে, এবার শরীরকে মেনটেন করা যাবে দরকার। খুব একটা ফিজিক্যাল এক্সারসাইজ করেন না, বা সময় পান না, বা ভারী কোনো কাজ করেন না, তাদের জন্য আজকের ডায়েটটা। যারা মাঠে কাজ করেন, যারা অত্যাধিক ভারী কাজ করেন, তারা কিন্তু এই ডায়েট নিলে দুর্বলতা বোধ করবেন এবং শরীরে অসুবিধা। বেশিরভাগ সংখ্যক লোক তো আপনার 30 চাকরি বাকরি করে কিন্তু পয়সার দিকে লক্ষ্য, শরীরের দিকে লক্ষ্য নেই, শরীর চর্চা করার সময় নেই। তাদের জন্য এই ডায়েটটা অবশ্যই ভালো হবে। হোক না 90 বছরের মানুষ, তার জন্য এই ডায়েটটা ভালো হবে। অর্থাৎ মাথা রাখবেন 30-এর ঊর্ধ্বে সবার জন্য এই ডায়েটটা একদম পারফেক্ট। 10টা নাগাদ পেট ভরে খান। পেট ভরে মানে লাঞ্চ নয়, ব্রেকফাস্ট নয়, ব্রাঞ্চ। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোকে মিলিয়ে একটা। কি খাবেন? আপনার টোটাল যা খিদে, আমি কম খেতে বলছি না, আপনি খান। খিদের 50% র ফুড, কাঁচা খাবার খান। সেটা হতে পারে ফল, হতে পারে সবজি, হতে পারে স্যালাড, হতে পারে ধনে পাতা, হতে পারে পুদিনা পাতা, হতে পারে লেটুস পাতা। সেটা আপনার চয়েস। আপনি যেটা খাবেন, তৃপ্তি করে খাবেন, সেটা খান। কিন্তু আগে আপনার খিদে 50% কাঁচা খাবার চিবিয়ে চিবিয়ে খান। তাতে স্প্রাউটও দিতে পারেন, তাতে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটু বিট নুন, একটু লেবুর রস, ন্যাচারাল সমস্ত কিছু দিয়ে টেস্টি বানাতে পারেন। দিয়ে আপনি অর্ধেক কাঁচা খান, তারপরে বাড়ির রান্না করা খাবার বাকি অর্ধেক খান। বাড়ির রান্না করা, যখনই অর্ধেক কাঁচা খেলেন, আপনার শরীরের যে ঘাটতি, সেই ঘাটতি মেটাবে কাঁচা, আর মনের যে ঘাটতি সেটা মেটাবে আপনার বাড়ির রান্না করা খাবার। বাড়ির রান্না করা খাবারে আজকাল ভিটামিন, মিনারেলস কিছু মাত্র নেই। আপনারা এই লিস্টটি একবার দেখুন। হ্যাঁ, লিস্টে কি দেখছেন? যে র ফর্মে কাঁচা খেয়ে, মানে খাবার খেলে আমরা 100% বেনিফিট পাই। স্টিল ফর্মে খাবার খেলে আমরা 70 to 80% বেনিফিট পাই। বয়েলড ফর্মে খাবার খেলে 50 to 60% বেনিফিট পাই। জুস ফর্মে খাবার খেলে 40 to 50% বেনিফিট পাই। আর কুকড ফর্মে, অর্থাৎ রান্না করে খাবার খেলে 0 থেকে 10% বেনিফিট পাই। তাহলে বুঝতে পারছেন রান্না খাবার খাওয়ার পর আপনি আজকে অসুস্থ হচ্ছেন কেন? আপনি তর্কের ক্ষেত্রে বলবেন আমার বাপ ঠাকুরদারা তো রান্না খাবার খেয়ে মানুষ হয়েছিল। হ্যাঁ ঠিক, আমাদের ঠাকুরদারা বা আমাদের তার আগের পুরুষরা, তারা যে রান্না খাবার খেতেন
তাতে ফাইবার ছিল, মিনারেল ছিল, ভিটামিন ছিল, ছিল নাকি রাসায়নিক ছিল না, পেস্টিসাইড ছিল না, প্রিজারভেটিভ ছিল না, অ্যালুমিনিয়ামের বাসন ছিল না, চিনি ছিল না, রিফাইন্ড লবণ ছিল না। ফলে তারা কিন্তু সুস্থ জীবন যাপন করেছে। কিন্তু আজকে বলুন তো আপনি কি এগুলো পাবেন? আর আমরা বাঙালি, ভাত ছাড়া তো বাঁচবো না। আজকে গুগলে সার্চ করুন পৃথিবীর সেরা 5টা সাদা বীজ, তার মধ্যে চাল বলা হচ্ছে, আজকে পালিশ চালকে বলা হচ্ছে পৃথিবীর সেরা সাদা বীজ। কিন্তু আমরা বাঙালি, ভাত তো আমাদের খেতেই হবে, তাহলে বীজ খাবো আর শরীরে বিষক্রিয়া হবে না, এটা তো হয় না। অতএব সেই জন্য এটি চালাকি করে 50% কাঁচা খাবার, 50% রান্না খাবার। আপনি যদি আর একটা তর্কের ক্ষেত্রে বলবেন কাঁচা খাবারে তো প্রচুর রাসায়নিক পেস্টিসাইড, হ্যাঁ সত্যি কথা বলেছেন, কাঁচা খাবারে রাসায়নিক পেস্টিসাইড। আচ্ছা, রান্না খাবারে কি রাসায়নিক পেস্টিসাইড নেই? বিজ্ঞান কি কোন জায়গায় বলেছে যে বিজ্ঞান কি কোন জায়গায় বলেছে যে রাসায়নিক পেস্টিসাইড দিয়ে রান্না করার পরে ধ্বংস হয়ে যায়? হ্যাঁ, ধ্বংস হয় 300°C উপরে তাপমাত্রায় যদি যায়, তাও কিছু কিছু রাসায়নিক ধ্বংস হয়, সব নয়। আমাদের রান্নাঘরে অত টেম্পারেচার হয়। তাহলে রান্না খাবারেও কিন্তু রাসায়নিক পেস্টিসাইডটা আছে। তাহলে রাসায়নিক পেস্টিসাইড কাঁচাতেও আছে, রান্নাতেও আছে। এবার দেখবো রান্না খাবারে জীবন আছে নেই। রান্না খাবার হচ্ছে ডেড ফুড, তাহলে মৃত্যু আছে। আর কাঁচা খাবারের কাছে মৃত্যু নেই, তারা জীবন্ত, অর্থাৎ জীবন। আপনি বলুন তো আপনার কাছে যেটা নেই আমি চাইলে পাবো? পাবো, তার নেই আপনার। কিন্তু আপনার কাছে যেটা আছে আমি চাইলে পেতে পারি। ঠিক সেরকম রান্না খাবারের কাছে জীবন নেই, তার নিজেরা মৃত, তারা আপনাকে মৃত্যু দিতে পারে, জীবন দিতে পারে, এটা আগে বুঝে নিন। আর কাঁচা খাবার তাদের কাছে মৃত্যু নেই, তারা জীবন দিতে পারে আপনাকে। অতএব দুটোতেই রাসায়নিক পেস্টিসাইড, একটাতে মৃত্যু, একটাতে জীবন। আমাদের কোনটা চাই? জীবন চাই, তাই তো আমরা কাঁচা খাবো। আর একটা আপনি এটাকে দেখুন যে প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে তো কাঁচা খাওয়ার জন্য। আমাদের দাঁতের গঠন, আমাদের ইন্টেস্টাইনের গঠন, আমাদের নখের গঠন, আমাদের জিভের গঠন সবই তো কাঁচা চিবিয়ে খাওয়ার জন্য। আমরা যখন মানুষ ইতিহাসে পড়েছি, আমি জানি না যে কতটা সত্যি, ইতিহাসে পড়েছি মানুষ একসময় জঙ্গলে ছিল, উলঙ্গ থাকতো। মানুষ তখন জঙ্গলে কি খেত? আগুন জ্বালতেও জানতো না, কারণ কাঁচা ফল সবজি খেত। তার মানে আমাদের অরিজিন কাঁচা ফল সবজি খাওয়ার জন্য তৈরি করেছিলেন ভগবান। আমি তো বলছি না সমাজ থেকে বিকাশ হয়ে যান, আপনি 50-50 করুন। এটা হচ্ছে এসএস ডায়েটের বৈশিষ্ট্য। 50-50 করুন, সুস্থতাও পাবেন, উপভোগও করতে পারবেন। এটা গেল 1 নম্বর। খাওয়ার 8 ঘন্টা আগে জল খান, খাওয়ার চলাকালীন জল খাবেন না, খাওয়ার পরে 1.5 ঘন্টায় জল খাবেন। এরপরে আপনি যদি খিদে পায়, আপনি দুটো জিনিস খেতে পারেন। এক হচ্ছে ফার্মেন্টেড ড্রিঙ্কস, যেমন কাঞ্জি, আপনার কফি, পান্তা ভাতের জল, ডাবের জল, এই ধরনের লিকুইড এবং ফার্মেন্টেড ফুড খেতে পারেন খিদে যদি পায়। আর তা না হলে ডিনার করবেন সূর্য ডোবার আগে। একটা পয়েন্ট মাথা রাখবেন, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু সূর্য ডুবলে খাবার খায় না, শুধু মানুষ ছাড়া। কিন্তু মানুষ, আমার ঠাকুরদাদারা সুস্থ ছিলেন, তারা একটা পয়েন্ট মানতেন, তাদের তখন হেরিজনও ছিল না। আমার ছোটবেলায় কেরোসিন তেল জোগাড় করতে রীতিমতো বেড পেতে হতো। তাহলে আলোর ভয়ে আমরা সূর্য ডুবলে খেয়ে নিতাম, 7টা বাইরে শুয়ে পড়তাম, এদিকে রাত 3টায় ঘুম থেকে উঠে পড়তাম। আমার ছোটবেলায় আমার মনে আছে। তাহলে যার জন্য মানুষ ছিল সুস্থ। কিন্তু এখন আমরা রাত 12টায় খাই, রাত 3টায় ঘুমাতে যাই, বেলা 11টায় ঘুম থেকে উঠি। এটা তো জীবনশৈলী হতে পারে না। সঠিক স্বাস্থ্য তখনই থাকবে যখন আমরা ঘড়ির, শরীরের যে ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক, সেই নিয়ম অনুযায়ী চলবে। আমাদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী সূর্য ডোবার পর ভগবান আমাদের খাওয়ার জন্য বানায়। আমরা বাইরেটা আধুনিক হয়েছি, থাক না, আমরা আধুনিক সমাজে বাস করবো, আধুনিক সমাজের সমস্ত কিছু মানবো, কিন্তু শরীরের ভেতরটা তো আধুনিক হয়নি।
কোটি কোটি বছর আগে যে মডেল ছিল আজও সেই মডেল, অর্থাৎ ডিনার করুন সূর্য ডোবার আগে। কি খাবেন? এক্ষেত্রেও আপনার খিদের 50% র ফুড অর্থাৎ কাঁচা খাবার, আপনার চয়েস, ফল সবজি। তবে হ্যাঁ, ডিনারে হাই প্রোটিন অর্থাৎ স্প্রাউট এই ধরনের জিনিস খাবেন না, না খাওয়াই ভালো। ডিনারে কখনো হাই প্রোটিন খেতে নেই। এবার 50% কাঁচা খান, বাকি 50% বাড়ির রান্না করা খাবার খান। না, সিম্পল। কি খাবেন? এসএস ডায়েটের ফর্মুলা অনুযায়ী কি খাবেন? এসএস ডায়েটের ফর্মুলা অনুযায়ী রিফাইন চিনি, রিফাইন সুগার যাকে বলছেন থেকে সাদা দাঁড়াবার, সেই রিফাইন সুগার, রিফাইন সল্ট, রিফাইন মানে আটা থেকে ময়দা তৈরি হচ্ছে, ময়দা, রিফাইন অয়েল, এই রিফাইন কথাটা এখানে আছে, সেগুলো সারা জীবনের মতো ত্যাগ করবেন। মিষ্টি খেতে বারণ করবেন, গুড় খান, মিছরি খান, মধু খান, খান্ড খান, গুড়া খান, নুনের বদলে সন্দেহ লবণ খান, ব্ল্যাক সল্ট বিট নুন খান, পিঙ্ক সল্ট খান, হিমালয়ান সল্ট খান, রিফাইন সল্ট খাবেন। ময়দার বদলে আটা খাওয়া যেতে পারে, কিন্তু আজকালকার গমে আবার গ্লুটেন আছে, ভেবে খাবেন। আপনার শরীরে যদি গ্লুটেন টলারেন্স মানে না এসে থাকে তাহলে ভালো কথা, খান, কিন্তু গম খেয়ে যেটা অসুবিধা তাহলে গমও খাবেন। আর যখনই 50% কাঁচা খাবেন তখনই আপনি কুক ফুড বাধ্য হয়ে কম খাবেন। কাঁচা খেলে আপনি চিবিয়ে খাবেন, আপনার ডাইজেশন ভালো হবে, আপনার ওভারঅল হেলথ ভালো হবে। রাতে ঘুমাতে যাওয়ার 1.5 ঘন্টা আগে মোবাইল ত্যাগ করুন, রাতে শান্তিতে ঘুমান, আবার ভোরবেলা উঠুন, এই সিস্টেমটাকে রিপিট করুন। ব্যাস, একটা কথা না বললে নয়, অ্যানিম্যাল প্রোটিন। প্রথম কথা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আমরা রেস্ট্রিক্টেডলি বলি দুধ খাবেন না, দুধের প্রোডাক্ট খাবেন না। এবার মাছ মাংস ডিম হয়ে গেল, আমরা বলছি খান। আমার বাপ ঠাকুরদাদা মাছ মাংস ডিম খেয়ে গেছে, আমরা ভেতো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমি বাঙালির জন্য বলছি। কিন্তু ফরমালিন দিয়ে সংরক্ষণ করা চাউল মাছ খাবেন না, ভেড়িতে কৃত্রিম পদ্ধতিতে চাষ করা বড় মাছ খাবেন না। আমাদের দেশীয় যে মাছ যেগুলো খালে, নালা বা বিলে, নদীতে হয়, সেই মাছ খান। দেশি মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম মাঝে সাঝে খেতে পারেন, কিন্তু ডিমে প্রোটিন দেয় এটা ভেবে খাবেন না। লোভ হলে মাঝে সাঝে খান। আর মাংস, মাংস যদি খেতে হয়, আধুনিক বিজ্ঞান আমাদের বলে লাল মাংস খাবেন না। লাল মাংস বলতে ভেড়ার মাংস বলা হয় লাল মাংস, কিন্তু আজকাল যে মাংস আমরা খাচ্ছি ওই ভেড়ার মাংস 10 গুণ বিষ, কারণ তাতে হরমোন, অ্যান্টিবায়োটিক বহু কিছু দেওয়া হচ্ছে। অতএব ওই ধরনের কৃত্রিম পদ্ধতিতে চাষ করা কোন প্রাণীর মাংস না খাওয়াই ভালো। যাই করুন না কেন সবসময় প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতির সঙ্গে যারা চলে তাদেরকে আপনি গ্রহণ করুন, আপনি ভালো থাকবেন। অর্থাৎ সূর্যের নিয়মে, শরীরের ছন্দে আপনি যদি খাবার খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে কোনো রোগ নতুন করে আসবে না, যে রোগ আছে আস্তে আস্তে আপনার শরীর ছেড়ে চলে যাবে। অতএব আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক তো নিশ্চয়ই করবেন, কারণ আপনি লাইক করলেন জানতে পারবো আপনি ভিডিওটা দেখেছেন। নমস্কার।